এই যে আমাদের পল্লী বিদ্যুতের ভাইরা যে তাদের দাবি বাস্তবায়নে যে এখন যে এই কথাগুলো বলছেন, তাদের দাবি নিয়েও কিন্তু তারা অনেক আগে তুলেছেন। আরও 2-4 বছর আগে, বা যতদূর আমি অ্যাটলিস্ট 2 বছর আগে আমি দেখেছি এই দাবিগুলো, এই ধরনের দাবিগুলো তারা তুলছিলেন। হ্যাঁ, এবং এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদেরকে একদম একদম দমন করে রেখেছিল। আজকে তারা এত জোর গলায় আন্দোলনের আওয়াজ তুলতে পারছে কারণ আমরা গণতন্ত্র দেশে ফিরিয়ে এনেছি। যে এখন যদি আপনারা ডিস্টেবিলাইজ করেন, দেশে কোনো অরাজকতা হয়, তাহলে কিন্তু আপনারা দায়ী থাকবেন। এই আওয়ামী এবং পুরো দেশের জনগণ আপনাদের দিকে আঙ্গুল তুলবে আওয়ামী দোসর হিসাবে। আমরা এটা চাই না ভাই, আমরা আসলে এটা দেখতে চাই না। এবং আপনাদের ভিতরে আপনাদেরও যারা মনে করেন আওয়ামী দোসর, যারা আপনাদেরকে উস্কে দিচ্ছে, এটা আপনাদেরও বোঝা উচিত। আপনাদেরও এটা বোঝা উচিত যে এই আওয়ামী দোসররা উস্কে দিচ্ছে, এই উস্কানিতে আপাতত আমরা না শুনি। পল্লী বিদ্যুতের ৪৫,০০০ কর্মচারী হুমকি দিয়েছে, দাবি না মানলে সারা বাংলাদেশ অন্ধকার করে দেবেন। আপনার মন্তব্য কি? এখানে আমি এই যে আনসার গ্রাম পুলিশ ভাইদের জন্য যে কথা বলছিলাম, আমি আমার পল্লী বিদ্যুৎ ভাইদের জন্য একই কথা বলবো, যে সবাই কিন্তু আওয়ামী দোসর না। এবং এই যে আমাদের পল্লী বিদ্যুতের ভাইরা যে তাদের দাবি বাস্তবায়নে যে এখন যে এই কথাগুলো বলছেন, তাদের দাবি নিয়েও কিন্তু তারা অনেক আগে তুলেছেন। আরও 2-4 বছর আগে, বা যতদূর আমি অ্যাটলিস্ট 2 বছর আগে আমি দেখেছি এই দাবিগুলো, এই ধরনের দাবিগুলো তারা তুলছিলেন। হ্যাঁ, এবং এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদেরকে একদম একদম দমন করে রেখেছিল। আজকে তারা এত জোর গলায় আন্দোলনের আওয়াজ তুলতে পারছে কারণ আমরা গণতন্ত্র দেশে ফিরিয়ে এনেছি। এবং ওনাদেরও কোনো হাত ছিল না এই গণতন্ত্র ফিরানোতে, আমি সেটা বলছি না, কিন্তু ওনাদেরও হাত ছিল। কারণ ভাই 18 কোটি বাংলাদেশের জনগণের মেজরিটি নেমেছে বলেই আমরা এইভাবে হাসিনাকে ফেলতে পেরেছি। সো মেজরিটি জনগণের ভিতরে ওনারাও পড়েন, ওনারাও ছিল, আমি জানি, আমি ধরেই নিচ্ছি ওনারা ছিল। সো এখন সেইটাতে তারাও উৎসাহী। সো তাদের প্রত্যেকটা আন্দোলনই এখন আরও উৎসাহিত হয়েছে। কিন্তু এই মুহূর্তে ভাই দেশের প্রয়োজন আমরা আমাদের বাকি আন্দোলনগুলো একটু নিস্তব্ধ রাখি, একটু বন্ধ রাখি। সরকারের স্টেবিলিটি আসলে তারপর আমরা আবার এই আন্দোলনগুলোর নামি। সো এই যে এতক্ষণ আমি আনসার গ্রাম পুলিশ ভাইদের জন্য যে কথা বলছিলাম, আমার এই পল্লী বিদ্যুৎ ভাইদের জন্য একই কথা, যে এখন যদি আপনারা ডিস্টেবিলাইজ করেন, দেশে কোনো অরাজকতা হয়, তাহলে কিন্তু আপনারা দায়ী থাকবেন। এই আওয়ামী এবং পুরো দেশের জনগণ আপনাদের দিকে আঙ্গুল তুলবে আওয়ামী দোসর হিসাবে। আমরা এটা চাই না ভাই, আমরা আসলে এটা দেখতে চাই না। এবং আপনাদের ভিতরে আপনাদেরও যারা মনে করেন আওয়ামী দোসর, যারা আপনাদেরকে উস্কে দিচ্ছে, এটা আপনাদেরও বোঝা উচিত। আপনাদেরও এটা বোঝা উচিত যে এই আওয়ামী দোসররা উস্কে দিচ্ছে, এই উস্কানিতে আপাতত আমরা না শুনি। আপনাদের যত ন্যায্য দাবি আছে, আমরা একটু সময় দিই এই সরকারটাকে স্টেবল হতে। তারপর এগেন মানে আমি ববি হাজ্জাজ এবং আমি আরও যত রাজনৈতিক কর্মী আছে বাংলাদেশে, সবাইকে একসাথে আবেদন জানাবো যেন আপনাদের সাথে এসে আপনাদের আবেদন নিয়ে আন্দোলন করি। আমরা সেটা করব আমরা, কিন্তু এই মুহূর্তে না, এইভাবে করেন না। সরকারের স্টেবিলিটি চ্যালেঞ্জ করেন না। আর এটা যদি করেন তাহলে সরকারের যেই পর্যায়ে যারা আছে তাদের সবাইকে অনেক কঠিন একটা অবস্থান নিতে হবে। এবং এই যে আন্দোলন করে আমরা সবাই যে এই নতুন বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা, আমাদের সবাইকেও কিন্তু আপনারা আপনাদের বিরোধী বানিয়ে দেবেন। এটা করেন না ভাই। এই দেশ হাসিনা অনেকভাবে ভেঙে রেখেছিল, একে অপরের বিরোধ করেছিল, স্বাধীনতার চেতনা, এই চেতনা, ওই চেতনা বলে একে অপরের ভিতরে বিরোধ সৃষ্টি করতে চেষ্টা করেছিল 15.5 বছর। সেই বিরোধগুলো আমরা আজকে ভেঙে চুরে শেষ করে দিতে চাই। আপনারা নতুন করে শুরু করেন না। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা ভেঙে চুরে শেষ করেন না। আপনাদের যেটা ন্যায্য দাবি আছে, এবং আমিও জানি ভাই আপনাদের ন্যায্য দাবি আছে, এই ন্যায্য দাবিগুলো নিয়ে আপনারা 15.5 বছর ওয়েট করেছেন, আর 2টা মাস বা 3টা মাস, অল্প একটু সময় অপেক্ষার পর আমরা সব কিছু একসাথে ঠিক করবো ইনশাআল্লাহ। ইনু মেনন ধরা পড়েছেন, তাদের কীরকম শাস্তি আপনি চাচ্ছেন? দেখেন, শাস্তি যে কোনো কারোর, তারা যেই দোষগুলো করেছেন, যেই অন্যায়গুলো করেছেন, সেই অন্যায়ের বাংলাদেশের আইনে যেই শাস্তি নির্ধারণ করা যায় সেই শাস্তি আমরা চাইব। এর বাইরে যে কোনো শাস্তি চাওয়ার কোনো অবকাশ নাই। মানে কেউ চাইতে পারে না, আমি যাই বলতে পারি না আমি ওর ফাঁসি চাই, আমি ওর এটা চাই। আপনি চাইতেই পারেন, মনে মনে চাইতেই পারেন অনেক কিছু, কিন্তু এটা যদি আপনি বলেন তাইলে আপনি অলমোস্ট আমি ধরে নেব দেশবিরোধী কাজ করছেন। হ্যাঁ, এখন আমি যেটা বলবো ইনু আর মেননের ব্যাপারে, এবং বিশেষ করে এই যে ইনু সাহেব, মেনন সাহেব বা ইনু মেনন এদেরকে গ্রেফতার করার পর আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক সুশীল লোকজন মন্তব্য করছেন, এইটা তাইলে আর আওয়ামী লীগের থেকে বেটার কেমনে হইলো, বা পলিটিক্যাল অপোনেন্টের বিরুদ্ধে যাচ্ছে এই সেই। না ভাই, ইনু মেনন পলিটিক্যাল অপোনেন্ট শুধু না, ইনু মেনন বড় বড় জায়গায় ছিল এই সরকারের। ইনু মেনন এই হাসিনাকে সহযোগিতা করেছে ক্ষমতা ধরে রাখতে, এবং একই সাথে ইনু মেনন মন্ত্রী ছিল হাসিনা সরকারের। এবং যখন মন্ত্রী ছিল
তখন তারা কতখানি এই দুর্নীতির সাথে জড়িত ছিল, এইটা যারা জানে না তারা এই ধরনের মন্তব্য করা উচিত না। মেনন সাহেব অত্যন্ত নামকরা একটা পরিবারের সন্তান। ওনার ভাইয়েরা যারা ছিলেন, মানে জীবিত আছেন এবং জীবিত ছিলেন, এই দেশের নামকরা ব্যক্তিত্ব। উনি এককালে এই দেশের রাজনীতিতে অনেক নামকরা ব্যক্তিত্ব ছিলেন, অনেক অবদান ওনাদের এই দেশের জন্য। কিন্তু যেই মুহূর্তে হাসিনা সরকারের মন্ত্রী হলেন উনি 5টা টাকা চুরি করতে বাদ দেন নাই। বিমানের যে কোনো কর্মচারীর সাথে যে কথা বলেন, যে কোনো দারওয়ান থেকে শুরু করে জিএম, যে কোনো কর্মচারীর সাথে আপনি কথা বলেন, মেনন সাহেব কিভাবে লুটপাট করেছে আপনি শুনতে পাবেন। যারা এইভাবে লুটপাট করেছে দেশের অর্থ, তাদের জন্য যখন সুশীল সমাজের কারণ এত পুইরা যায় যে না, তাকে আইনের বিচারের আয়তে আনা যাবে না, তখন আসলে মনটা খুব খারাপ হয়ে যায়। তবে একটা জিনিস আমি একমত, আইনের বিচার। হ্যাঁ ঠিক আছে, সে দোষর ছিল হাসিনার, ঠিক আছে সে দোষর ছিল আওয়ামী লীগের, তো যে অন্যায়গুলো করেছে সেইটার বিচার, এর বাইরে কিন্তু কিচ্ছু না। এবং যতদূর আমি অনুধাবন করতে পারি বা যতদূর আমি মোটামুটি আর কি অ্যাসিওর করতে পারি যে মিনিমাম লার্জ স্কেল করাপশন কেসে এই বোথ ইনু এবং মেনন শক্তভাবে ধরা পড়বেন, শক্তভাবে। না, এগুলো ওনারা এড়াই যেতে পারবেন না। এবং জাস্ট বিকজ তারা রাজনীতি করেন বলে তাদেরকে ধরা যাবে না। একই যেমন একদিকে আমাদের দেশের জনগণ রাজনীতি করে বলে ওরা মারো, ওর জানের কোনো দাম নাই। আবার উল্টো দিকে রাজনীতি করে, ওকে ধরেছে তার মানে প্রতিপক্ষকে ধরছে না। ভাই, দুইটাই এক্সট্রিম। কোনো রাজনীতিবিদ মানুষের বাইরে না। সো যেমন রাজনীতির জানের দাম আছে ভাই, রাজনীতিবিদের জানের দাম আছে, তার জানটাও মাগনা না। আবার একইভাবে যে অন্যায় করবে সে প্রতিপক্ষ রাজনীতিবিদ বলে পার পেয়ে যেতে পারবে না। সো এই যে ইনু মেনন, এদের যত বড় বড় করাপশন কেসেস আছে এবং এগুলো পরিষ্কার ভাই, লোকজন সব জানে। হ্যাঁ, এইটার সঠিক তদন্ত করে, সঠিক মামলা করে, সঠিক আইনের বিচারে যা যা সাজা সাব্যস্ত হবে সেগুলো আমরা দেখতে চাই। ডুম্বুরি বাঁধ খুলে দেওয়ার পর এবার ফারাক্কা খুলে দেওয়া নিয়ে ভারত তৎপর। কেন এমন করছে দেশটি? দেখেন, অত্যন্ত দুঃখজনক। ডুম্বুরের বাঁধ যখন খুলে দিল, এটা অত্যন্ত দুঃখজনক। মানে আমাদের দেশে যে বন্যাটা হচ্ছে এখন এই মুহূর্তে, মানে এগেন আমি আপনাকে একটু আগেও বলছিলাম যে গত দুদিন আমি নিজেই আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর এলাকাগুলোতে ছিলাম এবং আমার দলের মানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের অনেক নেতাকর্মী আপনার এই ফেনী, চিটাগং, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, মানে এই সব বন্যা কবলিত এলাকাতে কাজ করে যাচ্ছে। মানে আমার এমনও নেতাকর্মীরা আছেন যাদের নিজের বাসা ডুবে গেছে, তবুও তারা অন্যকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছেন। মানে এগুলো অনেক গল্প কাহিনী আছে যেগুলো শুনলেও চোখে একটু পানি চলে আসে, মানে এত মানে আবেগপূর্ণ। এবং এটা শুধু আমার দলের নেতাকর্মীরা না, যেটা সত্যি কথা ভাই। মানে আমি যখন আমি নোয়াখালী যেয়ে দেখি যে মানে পুরা নোয়াখালী আপনার ত্রাণের জিনিসপত্র দিয়ে ভরে গেছে এবং ত্রাণ দেবার জন্য যে উৎসাহী, শুধু ত্রাণ দেবার জন্য না, সহযোগিতা করবার জন্য উৎসাহী যে তরুণরা, মানে হাজারে হাজারে, ঢাকা থেকে, রংপুর থেকে, মানে এমন কোনো জেলা নাই। হঠাৎ করে একজন এসে আমাকে সালাম দিচ্ছে, ভাই আছেন, একটা সেলফি আপনার সাথে, আপনাকে খুব পছন্দ করে একটা সেলফি তুলবো। কোত্থেকে আসছেন? আমি ত্রাণ নিয়ে সহযোগিতা করতে আসছি কুষ্টিয়া থেকে। আরেকজন, আমি ত্রাণ নিয়ে সহযোগিতা করতে আসছি বরিশাল থেকে। আরেকজন, আমি ত্রাণ নিয়ে সহযোগিতা আসছি পঞ্চগড় থেকে। মানে সবাই, মানে পুরো বাংলাদেশ থেকে। মানে আসলেই মানে গর্ব করার মতো যে সহযোগিতা সব জায়গায় নেমে এসছে। সো এই যে এই বন্যায় সবাই চলে এসছে, এটা যেমন একটা পজিটিভ, কিন্তু বন্যাটা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের কারণে খুব বাজেভাবে এবার আমাদের দেশের এই অঞ্চলগুলো বন্যা কবলিত। এই বন্যাটা আমরা সাফার করতাম এমনিতেও অমনিতেও, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তবে আমাদের পাশের রাষ্ট্র, মানে যেই নদী থেকে এই বন্যার মেইন পানিটা এসছে, সেখানে তারা বাঁধ দিয়ে রেখেছিল, আপ রিভার, মানে নদীর উৎপত্তির ওখানে, মানে উৎপত্তির আরও কাছে তারা, তো ওখানে তারা বাঁধ দিয়ে রেখেছিল। তো এই বাঁধটা একটা সংকীর্ণ সময় আসলে তারা ছেড়ে দেয়, ঠিক আছে, তারা ছেড়েও দিয়েছে। কিন্তু ছেড়ে দেবার আগে একটা বেসিক, মানে ইন্টারন্যাশনাল লর অনুযায়ী প্লাস বেসিক হিউম্যানিটি, একটা মানবতা বোধ অনুযায়ী, দুটা থেকেই ধরেন, মানে একটা আছে আইন আর একটা হচ্ছে একটা মানবতা বোধ, দুইটার আঙ্গিক থেকেই যদি আপনি তাকান, তাহলে তাদের একটা দায়িত্ব ছিল আমাদেরকে জানানো উইথ অ্যাডভান্স ওয়ার্নিং, 24 ঘন্টা আগে বা এত আগে, যে আমাদের এখানে এই লেভেলে এত তাড়াতাড়ি পানি বাড়ছে, এইভাবে যদি বাড়তে থাকে আগামী 24 ঘন্টায় আমাদের খুলে দিতে বাধ্য থাকবো আমরা। এরকম একটা ওয়ার্নিং দেওয়াটা, এটা এক নম্বর হলো ইন্টারন্যাশনাল আইনে পড়ে, কিন্তু এটা শুধু যে মানবতা বোধ তা না, আইনের মধ্যে পড়ে, প্লাস মানবতা বোধের মধ্যে তো পড়ে ভাই। আমাদের তো বন্ধুরাষ্ট্র হওয়ার কথা ছিল, ঠিক না? তারা হঠাৎ করে খুলে দিল, এবং হঠাৎ করে খুলে দেওয়ার জন্য গত 50 বছর, মানে আমার জীবন দশায় বাংলাদেশে কোনোদিন আমি ফ্ল্যাশ ফ্লাড শুনিনি।
বিশ্বের অনেক জায়গায় ফ্ল্যাশ ফ্লাড হয়, মানে হঠাৎ করে পানি উঠে যায়। বন্যায় পানি অনেক উঠে, হঠাৎ করে উঠে কোনোদিনও শুনেছেন? না ভাই, দিনের পর দিন উঠতে থাকে, ঠিক না? এই যে হঠাৎ করে পানি, এই ফ্ল্যাশ ফ্লাডটা হয়েছে ওরা হঠাৎ করে বাঁধটা খুলে দেবার জন্য। এবং এই ফ্ল্যাশ ফ্লাডটা ওরা বাঁধটা খুলতে হয়তো বাধ্য থাকতো, ঠিক আছে, এবং ফ্ল্যাশ ফ্লাডটা হয়তো হতো, কিন্তু 24 ঘন্টা আগে যদি আমরা জানতাম এই ফ্ল্যাশ ফ্লাড হবে, তাহলে আমরা কি আরও প্রিপারেশন নিতে পারতাম না? 45 লক্ষর উপরে ওই 12টা জেলায় আমাদের জনগণ বাড়িঘরহীন হয়ে গেছে। তো এই যে বাড়িঘরহীন হঠাৎ করে হয়ে গেছে, এদের জন্য আমরা আরও বেটার ব্যবস্থা করতে পারতাম না? আমরা আরও বেটার প্রিপেয়ার থাকতে পারতাম না? সো এই জায়গাটাতে ভারত আমাদের সাথে একেবারেই বন্ধুত্বর পরিচয় দেয়নি। এখন আপনি আসেন ফারাক্কারটা। যদিও গত 2 দিন আমি খবর টবর খুব বেশি দেখার সুযোগ পাইনি, কারণ আমি এগেন যেটা বললাম যে আমি নিজে ত্রাণকর্মে জড়িত ছিলাম, কিন্তু তবুও ওই সোশ্যাল মিডিয়া অল্প একটু আজকে সকালে যা দেখেছি যে ভারত বোধহয় গতকাল আমাদের 4 ওয়ার্নিং দিয়েছে, মানে আগে থেকে জানিয়েছে যে তারা ফারাক্কার এতগুলো গেট খুলবে, 109টা গেট বোধহয় বা কিছু একটা, এতগুলো গেট খুলবেন। তো এটা যদি 4 ওয়ার্নিং হিসেবে এসে থাকে, এগেন আমি এই মুহূর্তে এখনও শিওর না, কারণ এগেন আমি একটু আগেই মানে সর্ট অফ ঢাকায় ফিরে এখন একটু নর্মাল জিনিসপত্রে আসছি, কিন্তু যদি তারা 4 ওয়ার্নিং দিয়ে থাকেন এবং আসলে তাদের ওই বাঁধের আশঙ্কাপূর্ণ জায়গায় যেয়ে থাকে এবং তারা সেই হিসেবে 4 ওয়ার্নিং দিয়ে থাকেন, তাহলে তাদের কাছ থেকে আমাদের মিনিমাম যতটুকু এক্সপেকটেশন ততটুকু তারা মিট করেছেন, সেটাই যদি করে থাকেন। কিন্তু দম্বুরে এটা করেননি, মানে ফারাক্কাটা আমি শিওর না, যদি অ্যাডভান্স ওয়ার্নিং দিয়ে থাকেন তাহলে সেটা অতটুকু করেছেন, দম্বুরে এটা করেন নাই। এবং সেখানে তারা পরিষ্কার পরিচয় দিয়েছেন যে ইদার তারা ইনএফিশিয়েন্ট ভাই, তারা অত্যন্ত ইনএফিশিয়েন্ট, তারা কাজ বুঝে না, এবং একই সাথে বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখেন। এবং এইখানে মানে আমি মানে এই দম্বুরের বাঁধটা খোলার পর থেকে বাংলাদেশের জনগণের ভেতরে মনস্তাত্ত্বিক একটা জায়গায় তারা পৌঁছেছেন যে ভারত বাংলাদেশকে আক্রমণ করার জন্য এই কাজটা করেছে। এবং হয়তো হাসিনার সাথে, মানে হাসিনা যেহেতু আপনার লেটস সে আমি হাসিনাকে একটা জিনিসই শুধু বলি, জেনোসাইডাল মেইনিয়াক সে একটা। তো এই যে হাসিনার যে জেনোসাইডাল মেইনিয়াক, তার সাথে হয়তো একত্রিত হয়ে ভারতের মোদী সরকার এই ধরনের একটা প্ল্যান করেছেন। এই ধরনের একটা চিন্তা আমি দেখলাম যে বাংলাদেশের জনগণের মনে তৈরি হয়েছে। তো এইটা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য কখনোই ভালো হতে পারে না। সো আমি ভারতের প্রতি আবারও এবং শক্ত আবেদন জানাবো, তারা যেন এক হলো এই ঘটনাগুলো পরিষ্কার করেন, এবং দ্বিতীয় হলো যে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য বাংলাদেশের সাথে সঠিকভাবে আচরণ শুরু করেন এবং সঠিকভাবে কাজ করা শুরু করেন।